সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 6 ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন এই সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা প্রথম একটি ছক দেখতে পাচ্ছি। ছকে শুভঙ্করের ফাঁকি আসলে কি, কে ফাঁকি দিয়েছিলেন, শুভঙ্করকে আসলেই ফাঁকি দিয়েছিলেন, এই বাগধারাটির অর্থ নিয়ে বলা হয়েছে। প্রতারণা করা, ফাঁকি করা, ধোঁকা দেয় ইত্যাদি বোঝায়। হিসাব নিকাশের মার পেজে আসল বিষয় রেখে কর্তৃপক্ষ বা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ফায়দা হাসিল করার কৌশল। এইখানে একটি গণিত রয়েছে। এই গণিতের উত্তরটা হলো এই যে এটা 2x - 1 2 = +1 বা 2x - x = 1 + 1 = x plus x = 3। এখন অনুশীলনী কাজ, সরাসরি অনুশীলনী কাজে চলে যাব। এখন উপরে ঘটনা সম্পর্কে নিজেদের মতামত লিখি। মতামত লেখা শেষ হয়ে গেলে নিজের মতামত বলি এবং সহপাঠীদের লেখা মতামত সরি। এরপর নিজের মতামতের সঙ্গে সহপাঠীদের মতামতের মিল অমিল খুঁজি। এখানে তো আমাদেরকে বলা হয়েছে শুভঙ্করের ফাঁকি যে কথাটা আছে, এই কথার মিল অমিলটা আমরা বাইর করব। শুভঙ্করের ফাঁকি নিয়ে সহপাঠী ক এর মতামত। শুভঙ্করের ফাঁকি বাগধারাটি দিয়ে প্রতারণা করা, ফাঁকি বা ধোঁকা দেওয়া বোঝায়। শুভঙ্করের ফাঁকি নামক বাগধারাটি যে অর্থে ব্যবহার করা হয় তা সঠিক নয়। শুভঙ্কর দাস ছিলেন একজন অসাধারণ গণিতবিদ। তিনি মানসাক বা মুখে মুখে বড় বড় অঙ্ক কষায় দক্ষ ছিলেন। তিনি ছন্দের তালে তালে গণিতের সমাধান করতেন। তার লেখা ৩৬ কারখানা নামক পুস্তকে ২,০০০-এর মতো শ্লোক ছিল। এতে অনেক ফার্সি শব্দও আছে। শুভঙ্কর দাসের আর্যাগুলো ১৭৫৭ সাল পর্যন্ত এই ভূখণ্ডে ছাত্রদের পড়ানো হতো। ইংরেজরা এ দেশে দখল করার পর ইংরেজি শিক্ষায় মোহগ্রস্ত শিক্ষিত ব্যক্তিগণ নিজ দেশে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হন। নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলে থাকতেন, শুভঙ্কর ফাঁকি দিয়ে বা গোজামিল দিয়ে অঙ্ক মেলান। সেই থেকে এই প্রবাদ হয়। মানুষ তখন শুভঙ্করের আর্যাগুলো ভুল ভাবতে শুরু করে, কিন্তু তাদের এই ধারণা ভুল বলে আমি মনে করি, কেননা গবেষণায় দেখা গেছে শুভঙ্করের আর্যাগুলো সঠিক ছিল। এখন এ সম্পর্কে আরেকজন শিক্ষার্থী বা সহপাঠীর কী মতামত রয়েছে এটা আমরা দেখব। শুভঙ্করের ফাঁকি বাগধারাটি প্রতারণা করা বা ফাঁকি বা ধোঁকা দেওয়া বোঝায়। শুভঙ্করের ফাঁকির সাথে যার নাম জড়িত তিনি হলেন শুভঙ্কর দাস। তিনি ছিলেন প্রাচীন বাংলার এক বিখ্যাত গণিতবিদ। তিনি শুভঙ্করী নামক পাটিগণিতের রচয়িতা। মানসাংখ্য আর এর সাথে জমির হিসেব, জিনিসের দাম, রাজস্ব সংক্রান্ত কঠিন হিসাব অঙ্ক কবিতার ছন্দে প্রকাশ করে গিয়েছিলেন গণিতজ্ঞ শুভঙ্কর। সময়ের সাথে সাথে অনেকে তার সঠিক অঙ্কগুলো ভুলভাবে প্রয়োগ করে তথা হিসাবে ফাঁক বা কোনো হিসাবের ধার না দিয়ে মানুষজন তাকে ঠকাতে শুরু করলো। আর এরই সাথে সাথে শুভঙ্করের ফাঁকির প্রচলন শুরু হয়ে যায়। শুধুমাত্র ইংরেজি শিক্ষার শিক্ষকরা পাশ্চাত্য ধ্যান ধারণার মজে গণিতজ্ঞ শুভঙ্করকে অপবাদ দিয়ে বললে ভুল হবে। অতীতে অনেক আচার্য প্রচলিত ছিল। গণিতের পাশাপাশি আবহাওয়া নিয়েও অনেক আর্য মানুষের মুখে মুখে বলতো। এর মধ্যে অনেক কিছু আর্য জ্ঞান বিজ্ঞানের উন্নতির পরও ভুল প্রমাণিত হয়েছে। শুভঙ্করের ফাঁকি বিষয়টি তেমন বলে আমি মনে করি। এবং উভয়ের মতের মিল, এখন আমাদের উভয়ের মতের মিল কোথায় আছে? শুভঙ্করের ফাঁকি বাগধারাটি দিয়ে প্রতারণা বা ফাঁকি বা ধোঁকা বোঝায়। শুভঙ্কর দাস ছিলেন একজন অসাধারণ গণিতবিদ। তিনি ক্যালকুলেটর ছাড়াই বড় বড় গাণিতিক সমস্যার সমাধান করে দিতেন। তিনি মুখে মুখে অঙ্ক করতে দক্ষ ছিলেন। ইংরেজরা এদেশে দখল হওয়ার পর ইংরেজি শিক্ষার মোহগ্রস্ত শিক্ষিত ব্যক্তিগণ নিজ দেশে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হন এবং নিজের ভালো জিনিসকে বিসর্জন দিতে থাকেন। শুভঙ্কর ফাঁকি দিয়ে বা গোজামিল দিয়ে অঙ্ক মেলান। সেই থেকেই শুরু হয় শুভঙ্করের ফাঁকি। বঙ্গকবিতার মাধ্যমে গণিতের হিসাব করার যে পদ্ধতি শুভঙ্কর বের করেছিলেন সেটি সে সময় বেশ জনপ্রিয় ছিল। আর অমিল কোথায়? অতীতে অনেক আর্যা প্রচলিত ছিল। গণিতের পাশাপাশি আবহাওয়া নিয়েও অনেক আর্যা মানুষের মুখে বলতো। এর মধ্যে থেকে অনেক আর্যা জ্ঞান বিজ্ঞানের উন্নতির পরও ভুল প্রমাণিত হয়েছে। শুভঙ্করের ফাঁকি বিষয়টিও তেমনি বলে মনে করে। এটা হলো অমিল। তো এই ছিল এই ছক অনুশীলনী 1-এর উত্তর। আসলে ষষ্ঠ অধ্যায়ে এই ছাড়া আর কিছুই নেই। এখানে স্থান ও কালের ভিন্নতার, ইতিহাসের ভিন্নতা সবগুলো রিডিং পড়ার মতো। তোমরা রিডিং পড়ে নিবে। স্থান কাল নির্ধারণ, দরবারি ঐতিহাসিক অসুবিধা, সমস্যা, নির্মোহ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, সাধারণীকরণের সমস্যা জেনে রাখা ভালো, এটা তোমরা রিডিং পড়বে। পরে ভারতীয় উপমহাদেশে বাংলা অঞ্চল ও বাংলাদেশের প্রাগৈতিহাসিক এবং ইতিহাসের যুগ ও কাল বিভাজন,
এটাও তোমরা রিডিং পড়ে নিবে। এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ইতিহাসে যুগ বা কাল বিভাজন, এটা তোমরা রিডিং পড়বে। দেন আছে হলো 92 পৃষ্ঠা পর্যন্ত এই ষষ্ঠ অধ্যায় শেষ। আগামী ক্লাসে আমরা বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়টা শুরু করব, সপ্তম অধ্যায়। তো নেক্সট ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে আবার। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।